নমস্কার, তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভবিষ্য পুরাণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড তোমাদের পাঠ করে শুনিয়েছি। আজকে আমি চতুর্থ ও পঞ্চম খণ্ড তোমাদের পাঠ করে শোনাব। শোনার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং অবশ্য করেই তোমাদের পরিচিত ও প্রিয়জনদের সাথে শেয়ার করো। তাহলে শুরু করছি ভবিষ্য পুরাণের চতুর্থ ও পঞ্চম খণ্ড। শকদের অত্যাচারে ভারতবর্ষকে রক্ষা করার জন্য এক রাজার আবির্ভাব হলো। তার নাম বিক্রমাদিত্য। তিনি শুধুমাত্র তেজস্বী রাজা নন, বুদ্ধিমান এবং সূক্ষ্ম বিচারে দক্ষ। ইন্দ্রের আদেশে একজন অপ্সরা বীরমণি নামে মানবী রূপে গন্ধর্ব সেনকে বিয়ে করে মর্তে ঘর সংসার করছে। সেই বীরমণির একটি পুত্র সন্তান জন্ম নিল। সেই সময় তার মাথায় স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হওয়ার ফলে তার নাম রাখা হলো শিববৃষ্টি। বাল্যকালে শিববৃষ্টি বনে গিয়ে শিবের তপস্যায় মগ্ন হলো। ক্রমে ক্রমে মহাযোগী হয়ে সে নিজেই শিব হয়ে গেল। পরজন্মে শিববৃষ্টি বিক্রমাদিত্য নামে জন্মগ্রহণ করলেন। তিনি 5 বছর বয়সে বনে গেলেন তপস্যার জন্য। তিনি 12 বছর কঠোর পরিশ্রম করলেন। শিব সন্তুষ্ট হয়ে বরদান করলেন। বিক্রমাদিত্য শিববরে বলীয়ান এবং মহাজ্ঞানী হলেন। এরপর রাজ্যে ফিরে রাজ্যভার গ্রহণ করলেন। শিব 32টি পুতুল দিয়ে তৈরি একটি অপূর্ব সিংহাসন তাকে দিলেন। সেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করলেন। পার্বতীর আদেশে বেতালরা সকলের অলক্ষ্যে তাকে ঘিরে থাকত, যাতে কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। উমার সঙ্গে মহাকালেশ্বর শিবের পূজা করতে গিয়ে বিক্রমাদিত্য সেখানে একটি সুন্দর প্রাসাদ তৈরি করলেন। প্রচুর মণি মাণিক্য খচিত সেই প্রাসাদ। শিবের প্রদত্ত সিংহাসন এনে তিনি সেই প্রাসাদে স্থাপন করলেন। সেই সিংহাসনে বসে তিনি ধর্মকথা আলোচনা করতেন। দেশের বিভিন্ন স্থানে পণ্ডিতরা সেই ধর্মসভায় আসতেন। এই ধর্মসভা চলাকালীন একদিন এক ব্রাহ্মণ সেখানে এলেন। ব্রাহ্মণকে খুব সমাদর করে রাজা সেখানে বসালেন। আসলে এক বেতাল বিক্রমাদিত্যের ধর্মবুদ্ধির পরীক্ষা নেবার জন্যই এই ব্রাহ্মণের বেশ ধরে এসেছিলেন। রাজা কিন্তু তাকে ব্রাহ্মণ বলেই জানতেন। ব্রাহ্মণরূপী বেতাল বলল, রাজামশাই, আমি আপনাকে একটি পুরনো ইতিহাস বলবো, আপনি মন দিয়ে শুনুন। শিবের মহাপবিত্র ধাম হলো বারাণসী। বারাণসীর রাজার নাম ছিল প্রতাপ মুকুট, রানী মহাদেবী। বজ্রমুকুট ছিল তাদের পুত্র, আর মন্ত্রীপুত্রের নাম বুদ্ধিদক্ষ। বজ্রমুকুট আর বুদ্ধিদক্ষের মধ্যে গাঢ় বন্ধুত্ব ছিল। একদিন বজ্রমুকুট বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে শিকারে চলল। শিকারের পর দুজনেই খুব ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। একটু খোঁজার পর তারা এক শিবালয় দেখতে পেল। তারা সেখানে গেল। সেই শিবালয়ের পাশে এক সরোবর ছিল, তার ধারে বসল তারা। সেখানে তারা সুন্দরী সহচারী পরিবৃতা এক অপরূপা মেয়েকে দেখতে পেল। মেয়েটির রূপে বজ্রমুকুট মুগ্ধ হল। সেই মেয়েটির মাথায় একটি পদ্ম ফুল ছিল। খোপা থেকে পদ্ম ফুলটিকে বের করে মেয়েটি কানে লাগালো, তারপর পায়ে ঠেকালো, দাঁত দিয়ে একটু কাটল, তারপর নিজের বুকের ওপর ফুলটিকে চেপে ধরল, তারপর সেখান থেকে চলে গেল। বজ্রমুকুট এক দৃষ্টে মেয়েটিকে এইভাবে তাকিয়ে দেখল। তারপর বজ্রমুকুট রাজপ্রাসাদে চলে এলো। মেয়েটিকে দেখার পর থেকে চঞ্চল হয়ে উঠেছে তার মন। তার মুখে হাসি নেই, বন্ধুদের সাথে খেলা নেই, আহার পর্যন্ত ত্যাগ করল। সকলেই চিন্তায় পড়লেন। শেষ পর্যন্ত বুদ্ধিদক্ষ অনেক বুঝিয়ে জিজ্ঞাসা করে
আসল কারণটা জানতে পারল। তারপর রাজপুত্রকে বুদ্ধিদক্ষ বলল, যাকে দেখে তোমার মন চঞ্চল হয়েছে সেই মেয়েটি কর্ণাটকের রাজা দন্তবক্রের কন্যা। তার নাম পদ্মাবতী। তার সঙ্গে তোমার কিভাবে মিলন হবে তাই ভাবছি। খুব কষ্টকর হবে বলে মনে হয়। তারপর রাজা প্রতাপ মুকুটের কাছে গিয়ে বুদ্ধিদক্ষ আসল কথা গোপন করে বলল, একটা কঠিন অসুখ হয়েছে বজ্রমুকুটে, সেই জন্য সে আহার ত্যাগ করেছে। ওর এই অসুখ সারাতে হলে কর্ণাটকে চিকিৎসা করতে হবে। আপনি যদি অনুমতি দেন তাহলে কর্ণাটকে নিয়ে গিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করব আমি। রাজা প্রতাপ মুকুট বুদ্ধিদক্ষের কথা শুনে অবাক হলেন এবং তাকে বললেন, আরো লোকজন সঙ্গে নিতে। বুদ্ধিদক্ষ বলল, বেশি লোক গেলে অসুবিধা হবে, আমরা দুজনে দুটি ঘোড়ায় চড়ে সেখানে চলে যাব। এইভাবে কৌশলে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তারা কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যার সময় তারা কর্ণাটকে উপস্থিত হলো। এক বৃদ্ধের বাড়িতে তারা রাতে আশ্রয় নিল। সেই বৃদ্ধা ছিল রাজবাড়ির দাসী। বৃদ্ধার মন জয় করার জন্য প্রচুর ধন দিয়ে তাকে খুশি করে মা সম্বোধন করে ডাকতে লাগলো। রাত কেটে গেল। পরের দিন সকালে যখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো তখন বুদ্ধিদক্ষ তাকে বলল, মা, তোমাকে আমাদের জন্য একটি কাজ করতে হবে। রাজকন্যা পদ্মাবতীকে গোপনে বলবে যে রাজকুমারের সঙ্গে তার দেখা হয়েছিল, সে তোমার বাড়িতে আছে। বৃদ্ধ তাদের কাছ থেকে প্রচুর অর্থ পেয়েছে, তার উপর মা ডাক শুনে আর না বলতে পারে না। গোপনে সে রাজকন্যাকে সব কথা বলে। রাজকন্যা মুখে কিছু না বলে ইঙ্গিতে তার অন্তরের কথা জানিয়ে দিল। সে নিজের উরু থাবড়ে যেন চিৎকার করে উঠল, যা যা। তারপর নিজের আঙুল কপালে ঠেকিয়ে প্রায় দূর করে দিল বুড়িকে। রাজকন্যার হেয়ালি কিছুই বুঝতে পারল না, মূর্খ বুড়ি। তারপর বাড়িতে এসে যা যা করল এবং বলল অবিকল তেমনি জানিয়ে দিল মন্ত্রীপুত্রকে। বুড়ির কথা শুনে রাজপুত্রের মন খারাপ হয়ে গেল, কিন্তু মন্ত্রীপুত্র রাজকন্যার ইঙ্গিত বুঝতে পেরে হেসে বন্ধুকে বলল, আর 3টি দিন অপেক্ষা করো বন্ধু, তোমার মনোবাসনা সিদ্ধ হবে। 3 দিন কেটে যাবার পর 4র্থ দিন বুড়িকে রাজপ্রাসাদে যেতে দেখে বুদ্ধিদক্ষ বলল, মা, গোপনে তুমি রাজকন্যাকে বলবে যে তাকে দেখবার জন্য রাজকুমার একেবারে ব্যাকুল। বুড়ি ফিরে এসে রাজকন্যার সংকেত জানিয়ে দিল। বজ্রমুকুটের সেই সংকেত বোঝার মতো বুদ্ধি নেই, কিন্তু বুদ্ধিমান বুদ্ধিদক্ষ রাজকন্যার ইঙ্গিত বুঝতে পারল। তারপর রাজপুত্রের যা করণীয় সব বুঝিয়ে বলে দিল। গভীর রাতে রাজপুত্র রাজপ্রাসাদের পশ্চিম দিকে যেতেই এক দাসী এসে তাকে একেবারে অন্দরমহলে নিয়ে গেল। রাজকন্যার সঙ্গেও নিভৃতে মিলন ঘটল রাজকুমারের। এক এক করে 30 দিন কেটে গেল। বজ্রমুকুট পদ্মাবতীকে বলল, আমার একবার বন্ধুর সঙ্গে দেখা করা দরকার, তার বুদ্ধির জন্যই আমি তোমাকে পেয়েছি। প্রথম দিন থেকেই তোমার হেয়ালি আমি বুঝতে পারিনি, ওই বন্ধুই তোমার হেয়ালি বুঝে আমাকে এভাবে তোমার কাছে পাঠিয়েছে। এই কথা শুনে পদ্মাবতী বললেন, এতদিন আমাকে তোমার বুদ্ধিমান বন্ধুর কথা বলনি কেন? একজন উপকারী বন্ধুর সঙ্গে খালি হাতে দেখা করা উচিত নয়। আমি নিজের হাতে তার জন্য কিছু মিষ্টি তৈরি করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। বজ্রমুকুট খুব খুশি হয়ে পদ্মাবতীর দেওয়া মিষ্টি নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে বুড়ির বাড়িতে এলো। অনেক দিন পরে 2 বন্ধুর দেখা হলো, কথা হলো। রাজপুত্র বন্ধুকে মিষ্টি খেতে দিল, কিন্তু বন্ধু মিষ্টি না খেয়ে ফেলে রাখল। তারপর রাজপুত্রের পীড়িতে বুদ্ধিদক্ষ সেই মিষ্টি না খেয়ে রাস্তায় ফেলে দিল। বুদ্ধিদক্ষের ব্যবহারে রাজপুত্র রেগে গিয়ে বলল,
আমি রাজপুত্র, তোমার সম্মানীয়। আমি যাকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি সেও তোমার সম্মানীয়া। তার পাঠানো মিষ্টি এভাবে তুমি ফেলে দিলে কি করে? রাজপুত্র রাগে মাথা ঠিক রাখতে না পেরে বুদ্ধিদক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল। এই সময় দেখা গেল একটি কুকুর এসে সেই মিষ্টিগুলি যেই খেয়েছে অমনি সঙ্গে সঙ্গে ছটপট করতে করতে কুকুরটি মারা গেল। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল রাজপুত্র। বন্ধুকে আর কিছু বলার থাকলো না। রাজকন্যার চাতুরি সে বুঝতে পেরেছে। তারপর বুদ্ধিদক্ষ বলল, বন্ধু, দেখলে তো মিষ্টিতে বিষ দেওয়ার কারণ কি? রাজপুত্র লজ্জায় আর মাথা তুলতে পারছে না। বন্ধুর হাত ধরে বলল, আর নয়, খুব হয়েছে, চলো আমরা এখান থেকে চলে যাই। তা না হলে আমাদের দুজনকেই ওই পিশাচিনীর হাতে মরতে হবে। বুদ্ধিদক্ষ বলল, না, আমরা চলে যাব না। দুষ্টের সাজা হওয়া দরকার। তুমি আবার রাজকন্যার কাছে গিয়ে গোপনে তার একটি অলংকার নিয়ে আসবে, যেন সে জানতে না পারে। একটি ছোট ত্রিশূলের দাগ তার জানুতে দিয়ে আসবে। বুদ্ধিদক্ষের কথা মতো রাজপুত্র সব কাজ করল। রাজকন্যার অলংকার বন্ধুর হাতে দিল। তারপর দুজনেই ছদ্মবেশ ধরল। মন্ত্রীপুত্র যোগীর বেশ ধরে ত্রিশূল হাতে রুদ্রমণ্ডল শ্মশানে এসে যোগ সাধনায় বসল। রাজপুত্র হল তার চেলা। রাজকন্যার অলংকারটি নিয়ে সে রাজার কাছে বেচতে গেল। রাজবাড়ির গহনা চুরি হওয়ার কথা সর্বত্র জানাজানি হয়ে গেছে। বেচতে গিয়ে ছদ্মবেশী রাজপুত্র ধরা পড়ল। তাকে নিয়ে যাওয়া হলো রাজার কাছে বিচারের জন্য। রাজা তাকে জিজ্ঞাসা করল যে সে এই অলংকার কোথায় পেয়েছে। বজ্রমুকুট বলল যে তার মহাযোগী গুরুদেব এটি তাকে দিয়েছে বিক্রি করার জন্য। তিনি এখন রুদ্রমণ্ডল শ্মশানে যোগ সাধনায় রত আছেন। ধরে আনা হলো ছদ্মবেশী বুদ্ধিদক্ষকে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলল, গত রাত্রে এক পিশাচিনী তার কাছে এসেছিল। আমাকে সেই অলংকার দিয়ে বশ করতে চেয়েছিল। তার জানুতে আমার হাতের এই ত্রিশূল দিয়ে দাগ এঁকে দিয়েছি। সঙ্গে সঙ্গে সে ছুটে পালিয়ে গেছে। তার রাজ্যে পিশাচি? সর্বনাশ! মহাচিন্তায় পড়লেন দন্তবক্র। তাকে খুঁজে বার করার জন্য সারা রাজ্যে তল্লাশি চলল। কারোর জানুতে ত্রিশূলের চিহ্ন পাওয়া গেল না। শেষে রাজবাড়িতে খোঁজ নেওয়া হলো। রাজকন্যার জানুতে ত্রিশূলের খোঁজ পাওয়া গেল। রাজা বুঝলেন পদ্মাবতী সেই পিশাচি বিচারে তিনি কঠোর। ক্ষমা করলেন না নিজের কন্যাকে। রাজ্য থেকে বের করে দিলেন পদ্মাবতীকে। বিক্রমাদিত্যকে বেতাল এই কাহিনী শুনিয়ে বলল, মহারাজ, বলুন তো এই কাহিনীতে ধর্ম তো সবচেয়ে বেশি পাপ কে করেছে? বেতালের প্রশ্নের উত্তরে বিক্রমাদিত্য বললেন, ধর্মের বিচারে রাজা দন্তচক্র সবচেয়ে বেশি পাপ করেছে। রাজপুত্র বজ্রমুকুটের কোনো অপরাধ নেই। যথার্থই বন্ধুর কাজ করেছে মন্ত্রীপুত্র বুদ্ধিদক্ষ। কিন্তু রাজা দন্তচক্র তার মেয়ে বিয়ের উপযুক্ত। যথাসময়ে মেয়ের যে বিয়ে না দেয় সে হয় মহাপাপী। বিক্রমাদিত্যের উত্তর শুনে ব্রাহ্মণবেশী বেতাল খুশি হল। কর্ণাটকের রাজকন্যা পদ্মাবতীর কাহিনী শুনিয়ে এবং প্রশ্নের উত্তর পেয়ে বিক্রমাদিত্যের ওপর খুশি হয়ে বেতাল বলল, আমি আর একটি কাহিনী বলছি, শুনুন মহারাজ। বহু পূর্বে যমুনার তীরে ধর্মস্থল নামে এক নগর ছিল। সেখানকার রাজার নাম গুণাধিপ। পরম ধার্মিক তিনি। তাঁর রাজ্যে হরিশর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণীর নাম সুশীলা। তাদের সত্যশীল নামে এক ছেলে এবং মধুমতি নামে এক মেয়ে ছিল। কাশীরাজের ছেলে কেশর ছিল মহাগুণী সত্যশীলের বন্ধু। অতীব সুন্দরী মধুমতি। ব্রাহ্মণ সুযোগ্য পাত্রের সন্ধান করতে লাগলেন, কারণ মধুমতির বিয়ে দিতে হবে। 12 বছর বয়স হলো। সত্যশীলের ইচ্ছা
কেশবের সঙ্গে তার বোনের বিয়ে দেবেন। ব্রাহ্মণ হরি শর্মা অমত করলেন না। মধুমতি কেশরের অচেনা নয়, তাই রাজি হয়ে গেল। একটা দিন ঠিক করা হলো বিয়ের। হরি শর্মার মেয়ের পরিচয় অনেকেই জানে, সে সুন্দরী। তার বিয়ের কথা শুনে দুই ব্রাহ্মণ যুবক মধুমতিকে বিয়ে করতে এলেন। তারাও প্রত্যেকে রূপবান। একজনের নাম বামন, অপরজনের নাম ত্রিবিক্রম। সত্যশীল তার বন্ধু কেশবকে আনতে গেছে। কাকে কন্যাদান করবেন হরি শর্মা এই ভেবে মহা চিন্তায় পড়লেন। হরি শর্মা বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন। তিনি ব্রাহ্মণ যুবকদের বললেন, সত্যশীল আসুক কেশবকে নিয়ে, তোমরা এখানে থাকো। তারপর যাকে বেশি গুণী বলে মনে হবে তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। সেই রাতেই ঘটে গেল এক মর্মান্তিক এক দুর্ঘটনা। রাতে বিছানায় শুয়ে মধুমতি হঠাৎ চিৎকার করে উঠল। তার পায়ে কিছু কামড়ে দিয়েছে। দেখতে দেখতে বিষে নীল হয়ে উঠল তার দেহ। কারোর আর বুঝতে বাকি থাকলো না যে কোনো বিষধর সাপ কামড়ে দিয়েছে। বামুন আর ত্রিবিক্রম ছুটে গেল এক ওঝার কাছে। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করল, কিন্তু কোনো ফল হলো না। মধুমতি পরলোকে চলে গেল। বামুন আর ত্রিবিক্রমের খুব মন খারাপ। মৃতদেহটি পোড়ানো হলো। সত্যশীলের কাছে বিয়ের প্রস্তাব শোনা মাত্রই কেশব মনে মনে মধুমতিকে বিয়ে করে ফেলেছে। কিন্তু সে এসে যা শুনল তাতে শোকে কাতর হয়ে পড়ল, যেন তার স্ত্রী মারা গেছে। তিনজনেই শোকে কাতর। যেখানে মধুমতিকে পোড়ানো হয়েছে সেখান থেকে ছাই নিয়ে সারা গায়ে মেখে শ্মশানেই বসে থাকল বামন। শ্মশান থেকে মধুমতির অস্থি সংগ্রহ করে মাদুলির মতো করে গলায় বেঁধে নিয়ে নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলো কেশব। আর ত্রিবিক্রম মনের দুঃখে সন্ন্যাসী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াতে লাগলো। ত্রিবিক্রম ঘুরতে ঘুরতে একদিন সরজু নদীর তীরে এক নগরে এসে উপস্থিত হলো। এক ব্রাহ্মণের বাড়িতে সেদিন ভিক্ষে করতে এলো। ব্রাহ্মণের নাম রাম শর্মা। তিনি শিবভক্ত। সন্ন্যাসী অতিথিকে পেয়ে তিনি খুব খুশি হলেন। ব্রাহ্মণ ও সন্ন্যাসীর জন্য ভালো ভালো খাবার তৈরি করলেন। সেই সময় হঠাৎ খবর এলো ব্রাহ্মণের একমাত্র বালক পুত্র বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ মারা গেছে। ব্রাহ্মণী শোকে আকুল হয়ে মৃত পুত্রের কাছে ছুটে গিয়ে তার উপর আছাড় খেয়ে পড়লেন। রাম শর্মা শিব পুজো শেষ করে গৃহে ফিরে এই মর্মান্তিক খবর শুনে কোনো দুঃখ করলেন না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে মন্ত্রবিদ্যা বলে পুত্রকে বাঁচিয়ে তুললেন। সঞ্জীবনী মন্ত্র তার জানা ছিল। তারপর সন্ন্যাসীর সেবা করলেন সমাদরে। সন্ন্যাসী ত্রিবিক্রম সেই রাতে সেই ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেল। রাতের বেলা রাম শর্মার চরণ জড়িয়ে ধরে ত্রিবিক্রম তার সব কথা খুলে বলল। এই সন্ন্যাসীর বেশ সেই মধুমতির জন্যই। ত্রিবিক্রমের প্রতি রাম শর্মার করুণা হলো। তিনি তাকে সঞ্জীবনী মন্ত্র দান করলেন। ত্রিবিক্রম মনের আনন্দে হরি শর্মার বাড়িতে ফিরে এসে তাকে সব কথা জানালো। কিন্তু অস্থি ছাড়া তো এই মন্ত্র কাজ করবে না, অস্থি পাবে কোথায়? তখন সত্যশীল বলল যে তার বন্ধু কেশব মধুমতির হার গলায় বেঁধে পাগলের মতো নানা স্থানে ঘুরে বেড়াচ্ছে। এই তিনজনের মধ্যে মধুমতির কার সঙ্গে বিয়ে হওয়া উচিত? তারপর কেশবের সন্ধান পেয়ে তার কাছে মধুমতির অস্থি নিয়ে ত্রিবিক্রম তার শেখা সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করল। দেখতে দেখতে সেই অস্থি থেকে একটি ক্ষুদ্রাকৃতি বালিকা দেহের সৃষ্টি হল। অল্পক্ষণেই মধ্যেই মধুমতি তার পূর্ব রূপ ধারণ করল, প্রাণ ফিরে পেল। এখন তিনজন দাবিদার এই মধুমতির। এই কাহিনীর শেষে রাজা বিক্রমাদিত্যকে বেতাল বলল। রাজা বিক্রমাদিত্য হেসে বললেন, মধুমতির বিয়ে হওয়া উচিত বামনের সঙ্গে। বেতাল জিজ্ঞাসা করল, কেন?
বামন তো কিছু করেইনি। মধুমতিকে বাঁচিয়ে তোলবার জন্য কেশব অস্থি সংগ্রহ করে রেখেছিল, আর ত্রিবিক্রম তার উপর সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করেছিল। তা না হলে মধুমতি কেমন করে বাঁচত? তাহলে মধুমতিকে বামন কেন পাবে? এই কথার উত্তরে বিক্রমাদিত্য বললেন, কেশব মধুমতির অস্থি সংগ্রহ করে পুত্রের কাজ করেছে। সঞ্জীবনী মন্ত্রের দ্বারা তার জীবন দান করে ত্রিবিক্রম পিতার কাজ করেছে। কোনো নারীর পিতা বা পুত্রের সঙ্গে বিয়ে হতে পারে না। বামন মধুমতির দেহের ছাই মেখে স্বামীর কাজ করেছে। বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল খুব খুশি হলো। এতক্ষণ তোমরা শুনলে ভবিষ্য পুরাণের 4th ও 5ম খণ্ড। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী খণ্ড খুব শিগগিরই নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো। আর হ্যাঁ, যদি আমার গল্পগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।